বিশ্ব আদিবাসী দিবস সফল হোক, সার্থক হোক। বিশ্ব আদিবাসী দিবস, বিকেএনএম আদিবাসী দিবস সফল হোক। আজকের কর্মসূচি সফল হোক, সার্থক হোক। দুনিয়ার আদিবাসী আমাদের ভূমি অধিকার, আমাদের শিক্ষা অধিকার, আমাদের ভূমি অধিকার দুনিয়ার আদিবাসী আজকের কর্মসূচি সফল হোক, সার্থক হোক। বিশ্ব আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস সফল হোক, সার্থক হোক। বিশ্ব আদিবাসী দিবস আজকের কর্মসূচি বিকেএনএম আদিবাসী দিবস, বিকেএনএম আদিবাসী দিবস সফল হোক। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, আজ ৯ আগস্ট ২০২৫ আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ঘোষিত ৩২তম এই আদিবাসী দিবসে উপস্থিত সবাইকে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই নির্যাতিত, অধিকার বঞ্চিত, নিপীড়িত, জাতিসত্তার অধিকার আদায়ের আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া মৃত্যুবরণ করা সেই সব শহীদ বীরদের সহ সমস্ত শহীদদের প্রতি। আদিবাসীরা প্রকৃতির পূজারী এবং আমরা বিশ্বাস করি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, গড়ে উঠবে এক সুখী সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ। এই প্রত্যাশাটিকে সামনে রেখে এবং হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে চলেছি এবং আমরা বিশ্বাস করি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীরা সম্ভবত প্রথম আদিবাসী মানব জাতি যারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এই দেশে, এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছিল। কিন্তু তারপর সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত এবং বৈষম্যের শিকার হয়ে করুণ অবস্থায় নিজ ভূমে আজ পরবাসী হয়ে অস্তিত্ব প্রায় বিলুপ্তর পথে। বিগত বছরগুলোতে এক সরকার যায়, আরেক সরকার আসে, কিন্তু আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ সারা জীবন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষের আকাঙ্ক্ষা পূরণের মানব ঢাল হিসেবে অপব্যবহৃত হয়েছে। তাই আমরা আর কোনো অপরাজনীতির শিকার হয়ে একটি প্রতিবন্ধী জাতি হিসাবে বেঁচে থাকতে চাই না এবং এই চরম বাস্তবতার নিরিখে আমরা বুঝে গেছি যে অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, যার যার অধিকার তাকে আদায় করে নিতে হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশের সমস্ত আদিবাসী জাতিসত্তার পক্ষ হতে অধিকার প্রতিষ্ঠার দাবিসমূহগুলি আমরা তুলে ধরছি। আমাদের প্রথম দাবি আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি আদিবাসীদের জন্য একটি পৃথক উন্নয়ন বোর্ড গঠন সহ আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং আমাদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে এবং রাষ্ট্রের কাছে দাবি জানাবো, আপনারা আমাদের এই সমস্যাগুলো নিয়ে দেখবেন, বুঝবেন এবং আপনারা আমাদের এই সমস্যাগুলোর আশু সমাধান দিবেন। এই প্রত্যাশা রেখে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিগত দিনগুলিতে যে আদিবাসীদের জন্য যারা করছে, এই যে রাজনৈতিক দলের প্রেক্ষাপটে দেখা গেছে, তাতে কি আপনারা কোনো সুযোগ সুবিধা পান নাই? আমরা বিগত দিনগুলোতে যে জিনিসগুলো দেখেছি
যে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তিবিশেষ আমাদের এই আদিবাসীদের নিয়ে তাদের স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের স্বার্থ পূরণ হয়ে গেলে পরে তারা আমাদের এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করে না, আমাদের কথা তারা মনে রাখে না। আমাদের সমস্যাগুলো নিয়ে আমরাই সমস্যায় জড়িয়ে পড়ি এবং আমাদেরই সমাধান করতে হয় এবং আমরা নানা ধরনের বঞ্চনা নির্যাতনের শিকার হই এবং প্রতিটা পদে পদে আমরা বাধাগ্রস্ত হই। তাই আমরা চিন্তা করেছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর কারো লেজুর ভিত্তিক রাজনীতি করব না, আমরা কারোর সাথে পাশে যাব না। আমাদের যা আছে আমরা তাই নিয়ে রাজনীতি করব এবং আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন করব, সংগ্রাম করব এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি শর্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা কি এর আগে কখনো আন্দোলন করেছেন না এই প্রথম? হ্যাঁ, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে দেখেছি, যেমন ঠাকুরগাঁ, দিনাজপুর, রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের উপরে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বিভিন্ন ভূমিদস্যুরা তাদের জমি জায়গা দখল করেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমরা সেখানে গিয়েছি। আমরা বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন বিকেএনের পক্ষ থেকে আমরা সেই সমস্ত জায়গাগুলোতে গিয়েছি। আমরা ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলেছি, আমরা স্পটে গিয়েছি, আমরা তাদের ভাষা বুঝেছি, তাদের ভাষা শুনেছি, আমরা দেখেছি যে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। তাহলে আমাদের গণতন্ত্র, আমরা কেমন গণতন্ত্র নিয়ে বাস করি? গণতন্ত্র বলতে তো আমাদের কিছু নাই, গণতন্ত্রের ভাষা বলতে তো আমাদের কিছু নাই। আচ্ছা, বর্তমানে প্রেক্ষাপটে বর্তমান যে বাংলাদেশের অবস্থা, বিগত একটি রাজনৈতিক দল বাংলাদেশে যে সময় অবস্থান নিয়েছিল, আদিবাসীদের সুযোগ সুবিধা এবং বর্তমান সুযোগ সুবিধা, এই দুইটা নিয়ে একটু পার্থক্যটা বলবেন আমাদেরকে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আমরা বংশ পরস্পরাই জাতিসংঘের সনদ থেকে শুরু করে, ব্রিটিশের সনদ থেকে শুরু করে এবং রাষ্ট্রীয়ভাবে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল 50টি জাতিসত্তাকে, সেখানে আদিবাসী হিসাবে আমাদের স্বীকৃতি দেওয়া ছিল। কিন্তু বিগত গভর্নমেন্ট সেই আদিবাসী স্বীকৃতিটাকে কেড়ে নিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে আখ্যায়িত করেছে। আমরা মনে করি যে আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে আখ্যায়িত করার কারণে আমরা নিজেদের অনেক বঞ্চিত মনে হচ্ছে এবং আমাদের অনেক ছোট মনে হচ্ছে দেশ ও জাতির কাছে, আমাদের জাতিসত্তার কাছে এবং সবার কাছে। তাই আমরা এই বঞ্চনার প্রতিকার চাই এবং আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি চাই। কিছু বলবেন? মূলত আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে আপনার রাষ্ট্রীয়ভাবে 50টি জাতিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই 50টি জাতিসত্তার মধ্যে 13টি জাতিসত্তা বসবাস করে পাহাড় অঞ্চল, আর 37টির উপরে জাতিসত্তা বসবাস করে হচ্ছে সমতল অঞ্চল। আমাদের এই সমতলে যে আদিবাসী সম্প্রদায়গুলো আছে, সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, কোল, পাহাড়িয়া, হাজং, গারো, আপনার আরও অন্যান্য সম্প্রদায় আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই সম্প্রদায়গুলো, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভূমি। আর আদিবাসী বলতে হচ্ছে তারা হলো ভূমিপুত্র। এই আদিবাসীরা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। আপনারা হয়তো জানেন যে আদিবাসীদের কিন্তু আমাদের অনেক বীর সৈনিক আছে, তারা হচ্ছে সেই 1767 সালে আপনার 1757 সালে পলাশির যুদ্ধে যখন নবাবকে হচ্ছে পরাজিত করা হয়, করার পরে যখন তার আগ পর্যন্ত কিন্তু আমাদের আদিবাসীদের এই ভূমি, এই প্রকৃতির আমরা কিন্তু হচ্ছে বসবাস করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই ব্রিটিশরা এসে আমাদের এই ভূমির উপর আইন চাপিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু কখনোই জমি জায়গা দলিল হতো না, রেজিস্ট্রি হতো না। আমাদের যদি জমি রেজিস্ট্রি করতে হতো তাহলে হচ্ছে সংশ্লিষ্ট এসডিও, বর্তমান যাকে ডিসি বলা হয়, তার অনুমতিক্রমে হচ্ছে জমি জায়গা বিক্রি হয়। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সমতলে প্রায় 3 লক্ষর উপরে হচ্ছে জমি, 3 লক্ষ একরের উপরে জমি হচ্ছে বেদখল হয়ে আছে। আমাদের এই
সমতলে অধিকাংশই আদিবাসী হচ্ছে ভূমিহীন, গৃহহীন, তারপর হচ্ছে শিক্ষার দিক থেকে পিছিয়ে, স্বাস্থ্যর দিক থেকে পিছিয়ে, বাল্যবিবাহর দিক থেকে হচ্ছে আপনার বাল্যবিবাহের প্রবণতা বেশি। তো এই যে আমাদের চাই যে আমাদের এই আদিবাসীদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে উঠুক। আজকে আমরা দেখেছি যে বিগত সরকারগুলো আমাদের আদিবাসী নিয়ে অনেক কথাবার্তা বলেছে, অনেক উন্নয়নের আশ্বাস দিয়েছে, কিন্তু যেখানে আইন হয় সেই জাতীয় সংসদে কখনোই আমাদের আদিবাসীদের হচ্ছে হলো কোনো সংরক্ষিত আসন রাখেনি। তো আমরা ইতিমধ্যেই গত 22 জুন নির্বাচন কমিশনে এই আমাদের বিকেএনএফ আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা হচ্ছে এখানে আমাদের কাগজপাতি জমা দিয়েছি। তাদের হচ্ছে হলো নিয়ম অনুযায়ী যে কাগজপাতিগুলো আমরা জমা দিয়েছি শর্ত অনুযায়ী, আমরা আশা করব যে নির্বাচন কমিশন আমাদের এই বিকেএনএফকে রাজনৈতিক দল হিসাবে। এগুলো কি শুধু নির্বাচন কমিশনকে দিচ্ছেন না সরকারের কোনো সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন? না, আমরা শুধু নির্বাচন কমিশনে দিয়েছি। নির্বাচন কমিশন একটি সার্কুলার দিয়েছে যে তারা নতুন কিছু দলকে নিবন্ধন দিবে। গত 22 জুনে আমরা হচ্ছে তাদের লাস্ট ডেট ছিল, আমরা সেই ডেটে আমরা হচ্ছে তাদের শর্ত অনুযায়ী আমরা কাগজপাতি জমা দিয়েছি। তো আমরা তাদের শর্তগুলো আমরা পূরণ করেছি। আমরা চাই যে আমরা কোনো নিজের ভিত্তিক রাজনীতি করব না। আমরা চাই যে আমাদের নিজেদের দাবি আদায় করতে হলে আমাদের নিজেদের নেতৃত্বের প্রয়োজন আছে। আমরা চাই যে জাতীয় সংসদে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসী সম্প্রদায় ওইখানে হচ্ছে যাক, যে আমাদের নিজেদের দাবিগুলো উপস্থাপন করুক। কাগজপত্র জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে কোনো আশ্বাস দিয়েছে আপনাদেরকে? না, ওনারা হচ্ছে ওনাদের আশ্বাসের এখানে কোনো বিষয় নেই। ওনাদের যে শর্ত সেই শর্ত পূরণ করলেই তারা নিবন্ধন দিবে। এটা শুধু আমাদের না, আপনারা জানেন যে ইতিপূর্বে 144টি দলকে হচ্ছে তারা হচ্ছে হলো আবেদন করেছিল এবং তারা হচ্ছে সবাই প্রাথমিক পর্যায়ে ফেল করেছে তার শর্ত অনুযায়ী। আমরা দ্বিতীয় ধাপে গত 3 তারিখে হচ্ছে আবার নতুন করে কিছু কাগজপাতি আমরা জমা দিয়েছি। তো আমরা আশা করব যে আমাদের এই বিকেএনএফকে রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে নিবন্ধন দেওয়া হোক। আর এই বর্তমান সরকার যে পদ্ধতি চালু করছে পিআর পদ্ধতি, সেই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমাদের আদিবাসী সম্প্রদায় অবশ্যই পার্লামেন্টে যাবে এবং এই পার্লামেন্টে যে নিজেদের সার্বিক সমস্যাগুলো তুলে ধরবে এবং আমাদের এই জাতিগুলো এগিয়ে যাবে আর্থসামাজিক উন্নয়নের দিক থেকে। আমরা চাই যে এই সরকার আমাদের সমতলের দিকে নজর দিক, কারণ সমতলে পাহাড়ের চাইতে 5 গুণ জনসংখ্যা বেশি বসবাস করে হচ্ছে সমতলে, কিন্তু দেখা যাচ্ছে যে পাহাড়ের চাইতে আমরা হচ্ছে সমতলে আদিবাসীরা বঞ্চিত। আমরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বৈষম্যের শিকার হই। আমরা চাই যে এই সরকার যেহেতু বলেছে যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, আমরা চাই তাদেরই এই কথা জানি বাস্তবায়ন করে সমতলে আদিবাসীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি শিবনচন্দ্র সিং, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আমাদের অফিস হচ্ছে মতিঝিল এলিট হাউসে হচ্ছে আমাদের অফিস। আপনাদের এই সদস্য আছে কয়টা বিভাগে? আমাদের 111 বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সদস্য মানে সদস্য কতগুলো জেলা থেকে সদস্য আছে আপনার? আমাদের প্রায় 40টি জেলার মতো আমরা হচ্ছে জেলা উপজেলা ইউনিয়ন কমিটি দিয়েছি। অফিস আছে? অফিস আছে, এবং অফিস ছাড়া তো একটা সংগঠন চলে না। নির্বাচন কমিশনে আপনি যখন কাগজ জমা দেবেন আপনাকে অফিস দেখাতে হবে। আমাদের অফিস আছে, যেমন ঢাকা মহানগর উত্তরের হচ্ছে সভাপতি হলো উত্তম কুমার উড়াও। আমরা চাচ্ছি যে আমাদের যে নিজেদের দাবি দাবাগুলো আমরা নিজেরাই সাংবিধানিকভাবে রাষ্ট্রের মূল কাঠামোর মধ্যে যে আমরা চাঁদাই করি, এটা হচ্ছে আমাদের দাবি দাবা। আজকে গোটা পৃথিবীতে 42 কোটি আদিবাসী আজকে এই দিবসটি পালন করছে, কিন্তু দেখা যায় দিবস পালন হয় ঠিকই, কিন্তু বাংলাদেশে অনেক রাজনীতি ব্যক্তিত্ব অনেক আমাদেরকে আশ্বস্ত করে কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করে না। আমাদের শিক্ষার উপরে অনেক ছেলে মেয়ে শিক্ষিত হয়ে হচ্ছে বেকার, তারা হচ্ছে আমাদের কোঠা চুরি হয়। 5% কোঠা ছিল, সেই কোঠা চুরি হয়ে যায়। এই জন্য হয় যে আমাদের সেরকম প্রতিনিধিত্ব না থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে হয়। এখন তো আপনাদের কোটা নাই, তো এখন তাহলে কি করবেন? না, আমাদের কোঠা এখন তো কোনো সরকারিভাবে কোনো সার্কুলার দেয়নি। হ্যাঁ, সরকারিভাবে সার্কুলার দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোঠা আছে কি না। ভাই একটু সামনে আসবেন, কিছু বলবেন?